চারিদিকে জেলায় জেলায় শঙ্করধ্বনির মতো, হর্ষধ্বনির মতো আওয়াজ হচ্ছে, লুটে খাই লুটে খাই। তোরা কি খেয়েছিস? তার চেয়ে বেশি খাই। তো এইটা প্রতিরোধ করার জন্য পুলিশ বাহিনীও পারবে না, পারবে আমাদের মতো লোকেরা, যারা অনেক কষ্ট করে সরকার পরিবর্তনে সাহায্য করেছে। তারা চামড়া তুলে ছেড়ে দেবে, ধরবো ঠ্যাং ব্যাগ ভেঙে দেবো। আমি বিজেপিকে বলে রাখি, এরা কিন্তু সুখের পায় না। এরা যখন ভাঙন হবে, দুর্বল হবে, আগে ইঁদুরের মতো পালাবে। মানে যখন নৌকা ডোবে সবচেয়ে আগে পালায় কি, বুঝতে পারে কি ইঁদুর, সে লাফিয়ে পালায় আগে, তারপর মানুষটা ডুবে মরে আর কি। এরা কিন্তু সবাই পালাবে। যদি 1000 লোক এসে থাকে, তার মধ্যে দেখা যাবে 999 পালিয়ে গেছে, একজন হতে দাঁড়িয়ে আছে, সে তো বুঝতে পারেনি, সব পালাবে। এরা যেমন আসতে পারে তেমন যেতে পারে, ওনা আসে। ফলে এরা আমাদের সমাজে আবর্জনা, রাজনীতিতে আবর্জনা থাকবে। এবার রাজনীতি যদি পাশ কাটিয়ে একটু চলতে পারে ভালো, নাহলে সর্বনাশ হবে। তাহলে পুরনো ভণ্ড বিজেপি প্লাস এন্টায়ার তৃণমূলের চোরচিটিং বা ছ্যাচর ইকুয়াল টু বাংলার মেজরিটি, ইকুয়াল টু ভোট। কিন্তু এই ভোট, এই মানুষ বাংলা চাইনি, বাংলা মা চাইনি, ভারত মা চাইনি। এটা হচ্ছে সর্বনেশে। এদের হাত থেকে বিজেপিকে মুক্ত রাখা, বাংলার মানুষকে মুক্ত রাখা, এটা অনেক বড় দায়, বড় দায়িত্ব। সেই দায়িত্ব যদি বিজেপি ঠিকমতো করে পালন করতে পারে, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য পালন করতে পারে, কথায় নয়, কথায় কিছু হয় না, কথায় চিড়ে বেজে না, কাজে কাজে, তাহলে নিশ্চিত মানুষ শান্তি পাবে। লোক এলেও কিছু যায় না। এই তো আমি তো যে জায়গায় দায়িত্ব পেয়েছি, প্রচুর তো করাপ্টেড লোক দেখেছি, একলাই ওই 100 জন কাজ করে দিয়েছে। আমি তো মেট্রো বাজার লড়েছিলাম, 1 লক্ষ লোকের বিরুদ্ধে লড়েছিলাম, 1 লক্ষ চিটিং বা ছ্যাচল মৌলবাদী আমি একলা, জয়কার হয়েছে, সত্যি জয় হয়েছে। সিদ্ধুগুলাকে গ্রেপ্তার করেনি কেন? কারণটা কি? ঘুরে বেড়াচ্ছে কেন? গোটা আরব দেশে ওই নবীর যুগ ধরে মাইক ছিল না, বক্সও ছিল না, তাহলে ইসলাম হয়নি? মানে এখন বিরাট ইসলাম চলছে নাকি? তখন ইসলাম ছিল না, মানে নবীর জমানে ইসলাম ছিল না, এখন বড় ইসলাম। সিদ্ধুগুলা বিরাট ইসলাম, নবী কম ইসলাম, ছোট ইসলাম। আগামীতে কালী মন্দিরের পাশটা ঝাড়ু দেওয়ার দায়িত্ব দিদিকে আমরা দেবো। সুন্দর ঝাড়ু দেয়, কিন্তু ঝাড়ুটা নিজেও ঠিক হচ্ছে। আমার কাছে খবরে তুমি নাকি ঝাড়ুই পালিয়ে গেছো। জেন জিদের বিশ্বাস করি, প্রতিবাদ করা মানেই দেশদ্রোহিতা নয়, বলছেন আরএসএস চিফ মোহন ভাগবত। কি বলবেন এটা নিয়ে, মানে কি মতামত আপনার? তো ভালো লাগলো শুনে আর কি, এটাই তো বলা উচিত। মোহন ভাগবতজি পৃথিবীর সবচেয়ে বড় সামাজিক সংগঠনের প্রধান। আমি যতটুকু জানি, যদি ভুল না জেনে থাকি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একটা সামাজিক প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটা সদস্য সংখ্যা পৃথিবীর সবচেয়ে বেশি। বিজেপি যদি এমন রাজনীতি দল হয়ে থাকে, বিজেপির সদস্য সংখ্যা যতদূর জানি পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল, আর আরএসএস হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সামাজিক সংগঠন। পৃথিবীর সবচেয়ে বড় সামাজিক সংগঠনের যিনি প্রধান সারসংঘ চালক, তিনি মোহন ভাগবতজি। তিনি এই কথা বলা মানে ভারতের যুব সম্প্রদায়, জেনজি যারা, তাদেরকে মর্যাদা দেওয়া। আমরা জানি গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি যুব সম্প্রদায় এই ভারতবর্ষে আছে। তারা ভারতের শক্তি, তারা ভারতের ভবিষ্যৎ, তারা ভারতের আগামী। তারা অন্যায় হলে প্রতিবাদ করবে, রুখে দাঁড়াবে, এটা স্বাভাবিক। তো তারা মানবে কেন? কি কারণে মানবে? তারা সবচেয়ে বেশি সোচ্চার হবে। পৃথিবীতে যুগে যুগে কালে কালে যে পরিবর্তন এনেছে, এই ছাত্র এনেছে, যুব সম্প্রদায় এনেছে, তাদের ভবিষ্যৎ। আমরা তো বুড়ো হয়ে গেছি, আমাদের কি আছে? আমাদের কি করার আছে নতুন করে? যা দেখানো দেখানো হয়ে গেছে। ওরা দেখাবে, ভারতকে পথ দেখাবে। ভারতবর্ষের অন্ন বস্ত্র বাসস্থানের সুরা ওরা করবে। ভারতকে একটা স্বাবলম্বী পূর্ণ মাত্রায় পৃথিবীর জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে কবি বলেছিলেন। সেটা করবে কারা? জেনজিরা করবে। আমরা করবো? এই বুড়োগুলো করবো? কুচুটে বুড়োগুলো? ওরা বাচ্চারাই করবে, জেনজিরাই করবে। ফলে মোহন ভাগবতজি তাদের মনে অভয় দিয়েছেন, শক্তি দিয়েছেন। আমার মনে হয় ধর্মেন্দ্র প্রধানজিকে ইস্তফা দেওয়ার ব্যাপারে তার ভূমিকা ছিল, আমার মনে হয় তার কথাতে সেটা প্রতিবাদ রয়েছে। খুব ভালো লাগছে, ধন্যবাদ। একটা প্রশ্ন করবো আমি, যে ভালো তৃণমূল খারাপ তৃণমূল বাছাই আর নয়, এবার সব তৃণমূলের জন্যই দরজা খুলতে চায় বিজেপি। রাজ্যের দায়িত্বপ্রাপ্ত এক কেন্দ্রীয় বিজেপি নেতার কথায়, ভালো তৃণমূল বা খারাপ তৃণমূল কথার কথা, আমরা বাংলার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই, এই কাজে সকলকে প্রয়োজন তিনি বলছেন। কি বল, কে বলছিলেন? না, একজন রীতিমতো রাজ্যের দায়িত্বপ্রাপ্ত এক কেন্দ্রীয় বিজেপি নেতা তিনি এই কথা বলছেন। নাম জানো না? ঠিক আছে, পরে নামটা বলো, 2 বছর পর নামটা বলো। তাহলে রইলটা কি? ভালো তৃণমূল আসবে। সিপিএম কি দোষ করেছে? সিপিএম কি দোষ করেছে? সিপিএম যাবে। ওই তো খগেন মুর্মুরা তো আছে,
আবার কংগ্রেস থেকে কৌস্তব বাগচি চলে গেছে তো, তাহলে কংগ্রেসও গেছে, সিপিএমও যাবে, আর তৃণমূলও সবাই চলে যাবে, সবাই চলে গেল, আমরা সবাই রাজা। এরপরে ওই দেখতে হবে ওই কারা কারা 50 লাখ টাকার জন্য ফোন করছে, হ্যালো 50 লাখ করে দিয়ে যাও, এইটা দেখতে হবে। ওইটা সামলাবার জন্য আমাদের মতো লোক চাই, পিটিয়ে ঠিক করে দেবো একদম। বলবি তোমাকে সঙ্গে নেবো। চারিদিকে জেলায় জেলায় শঙ্করধ্বনির মতো, হর্ষধ্বনির মতো আওয়াজ হচ্ছে, লুটে খাই লুটে খাই, তোরা কি খেয়েছিস তার চেয়ে বেশি খাই। তো এইটা প্রতিরোধ করার জন্য পুলিশ বাহিনীও পারবে না, পারবে আমাদের মতো লোকেরা, যারা অনেক কষ্ট করে সরকার পরিবর্তনে সাহায্য করেছে, তারা চামড়া তুলে ছেড়ে দেবো, ধরবো ঠ্যাং ব্যাগ ভেঙে দেবো, একদম গুন্ডা দমন চালু করে দেবো। বলো। তৃণমূলীকরণ বলা হচ্ছে, এর আগে তো বলা হয়েছিল শ্রমিক ভট্টাচার্য রাজ্যের বিজেপি সভাপতি, তিনি বলেছিলেন এখনই গেট খোলা হবে না। তারপরে বলা হলো একদম ভালো তৃণমূল, শ্রমিক ভট্টাচার্য বললেন। তারপরে এখন বলা হচ্ছে সবাইকেই নেওয়া হবে, একটা ফ্লাড অফ পিপল, কি বলবেন? এটা আসামের বন্যার মতো, বন্যার বন্যার এত জল, সেই বন্যার জলে ঘর দুয়ার আর রাখা যাচ্ছে না, দরজা ভেঙে যাচ্ছে, এত দুর্নীতিগ্রস্তরা চাপ দিচ্ছে, এত ধান্দাবাজারা চাপ দিচ্ছে, প্রচন্ড চাপে কিছু লোক চলে গেছে এনসিপিআই করে একদম এনডিএতে, এইদিকে ঋতপথ নেতৃত্বে একটা বিরাট চাপ চলছে। তো কাকে আর ছাড়বে আর কাকে আর ধরবে, ঠক বাজতে কাউ যান, তো ঠক বাজবে কে, তুই বাজবে? ভালো তৃণমূল খারাপ তৃণমূল মূল্যায়নটা করবে কে, তুই করবে? তোর ক্যাম্পেন কলিং করবে বুঝি, তাই সবাইকে নিয়ে নিয়েছে। আরে ভোটের রাজি তো সবাইকে চাই, তোমারও আঙুলের যা দাম, তুই মহাপুরুষ, আর আমি হচ্ছি বিখ্যাত গুন্ডা, আমারও ভোটের তাই দাম, সমান দাম, তো সেটাই চলছে। দিদি নিয়েছিল, এবার এরা নেবে, এবার নিয়ে যদি বাংলার মানুষকে কাঁদায়, আমরাই সরকার লোককে কাঁদিয়ে ছেড়ে দেবো একদম। ধন্যবাদ। ভালো তৃণমূল খারাপ তৃণমূল বাছাই, এই যে বিষয়, এতদিন ভালো তৃণমূল এবং খারাপ তৃণমূল এই বিভাজনের কথা হতো, হঠাৎ এই অবস্থান বদল, এটা কেন? এই নীতির ফলে বিজেপির লাভ বেশি হবে নাকি ক্ষতি? যাদের বিরুদ্ধে অতীতে বিজেপির দুর্নীতির অভিযোগ তুলেছিল, তাদের দলে নিলে সেই অভিযোগগুলোরই বা কি হবে? আমি বিজেপিকে বলে রাখি, এরা কিন্তু সুখের পয়রা, এরা যখন ভাঙন হবে, দুর্বল হবে, আগে ইঁদুরের মতো পালাবে। মানে যখন নৌকা ডোবে সবচেয়ে আগে পালায় কি, বুঝতে পারে কি ইঁদুর, সে লাফিয়ে পালায় আগে, তারপর মানুষটা ডুবে মরে আর কি। এরা কিন্তু সবাই পালাবে, যদি 1000 লোক এসে থাকে তার মধ্যে দেখা যাবে 999 পালিয়ে গেছে, একজন তো দাঁড়িয়ে আছে, সে তো বুঝতে পারেনি, সব পালাবে। এরা যেমন আসতে পারে তেমন যেতে পারে, ওনা আসে। ফলে এরা আমাদের সমাজে আবর্জনা, রাজনীতিতে আবর্জনা থাকবে। এবার রাজনীতি যদি পাশ কাটিয়ে একটু চলতে পারে ভালো, নাহলে সর্বনাশ হবে। ধন্যবাদ। আমি বলবো যে সমস্ত বিজেপি কর্মী দলটা করতে গিয়ে তৃণমূল আমলে প্রাণ হারালেন এই তৃণমূলের রাজত্বেই, সেই তৃণমূলীদের আবার বিজেপিতে নেওয়া হলে সেই সমস্ত মৃত কর্মীদের প্রতি তাদের আত্মা কাঁদছে, তারা দেখছে তাকে যে হত্যা করেছিল সে বিজেপি সবার সাথে ঘুরে বেড়াচ্ছে, তার মার্ডারার। তার বোনকে যে রেপ করেছিল সে বিজেপি নেতার সাথে ঘুরে বেড়াচ্ছে, আর প্রকৃত বিজেপি গুলো সব কোনে দূর থেকে তাকিয়ে আছে, তাদের কোনো পোস্ট নেই, পদ নেই, তারা কাঁদছে। এটা যদি হয়, নিয়তি বলে কথা, নিয়তি, নিয়তি খুব ভয়ঙ্কর জিনিস, ঈশ্বর দেখতে পাচ্ছে তো। আমি পরিষ্কার বলে করে বিজেপি নেতৃত্বকে বলছি, বিজেপির মধ্যে ভণ্ড আছে, পুরনো বিজেপির মধ্যে ভণ্ড আছে, তার ধান্দাবাজি করার জন্য বিজেপি করেছে, মানে শুধু ওই বিজেপি মানে ধোয়া তুলসী পাতা এরকম নয়। আবার তৃণমূলের চোরগুলো যুক্ত হলো, তাহলে পুরনো ভণ্ড বিজেপি প্লাস এন্টায়ার তৃণমূলের চোরচিটি বা ছাচোর, ইকুয়াল টু বাংলার মেজরিটি, ইকুয়াল টু ভোট। কিন্তু এই ভোট, এই মানুষ বাংলা চাইনি, বাংলা মা চাইনি, ভারত মা চাইনি, এটা হচ্ছে সর্বনেশে। এদের হাত থেকে বিজেপিকে মুক্ত রাখা, বাংলার মানুষকে মুক্ত রাখা, এটা অনেক বড় দায়, বড় দায়িত্ব। সেই দায়িত্ব যদি বিজেপি ঠিকমতো করে পালন করতে পারে, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য পালন করতে পারে, কথায় নয়, কথায় কিছু হয় না, কথায় চিড়বে যারা, কাজে কাজে, তাহলে নিশ্চিত মানুষ শান্তি পাবে। লোক এলেও কিছু যায় না। এই তো আমি তো যে জায়গায় দায়িত্ব পেয়েছি, প্রচুর তো করাপ্টেড লোক দেখেছি, একলাই ওই 100 জন কাজ করে দিয়েছে। আমি তো মেট্রো বাজার লড়েছিলাম 1 লক্ষ লোকের বিরুদ্ধে লড়েছিলাম, 1 লক্ষ চিটিং বা ছ্যাচল মৌলবাদী আমি একলা, জয়কার হয়েছে, সত্যিই জয় হয়েছে। বিজেপি তো যোগ্য লোক আছে, ভালো লোক আছে, তারা খারাপকে, অন্ধকারকে দূর করে দিক, তারই সমস্যার সমাধান। নতুবা কিন্তু পাপ বাপকেও ছাড়ে না, মাথায় রাখতে হবে। ধন্যবাদ।
স্যার তিনি মাদ্রাসা বন্ধের পক্ষে সওয়াল করেছেন, এমনকি অনেক সময় মাদ্রাসায় জিহাদি তৈরি হয় বলেও বিস্ফোরক অভিযোগ করেছেন তসলিমা নাসরিন। সেই মন্তব্যের পাল্টা জবাব দিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। তসলিমা নাসরিনকে লক্ষ্য করে তীব্র কটাক্ষ সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি বললেন, ও না হিন্দু না মুসলমান, ও পচা ড্রেনের দুর্গন্ধ। তসলিমা নাসরিনকে পচা ড্রেনের দুর্গন্ধ বলে অভিহিত করলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। ও একটা উন্মাদ। সিদ্দিকুল্লাহ ও তো আর হিন্দু না মুসলমান, হতে কি হয়েছে? তো মানুষ, ওর পরিচয় মানুষ। ও তো ভালো হলো তাহলে, হিন্দু নয়, মুসলমান না, খ্রিস্টান নয়, বৌদ্ধ নয়, আরো যদি নারী পুরুষও না হয়, হিজড়া হয়, তাও চলবে, শুধু মানুষ। এটা কোনো মূল্যায়ন? এবার জিহাদ এই মাদ্রাসাতে কি আছে আর মসজিদে জিহাদি আছে কিনা, পশ্চিমবঙ্গের নিরিখে এটা, পশ্চিমবঙ্গের নিরিখে বলছে, এটা তসলিমা নাসরিন বলবে না কাজী মাসুম আক্তার বলবে? কে এন্টাইটেল বলার জন্য? আমাকে তসলিমা কি বলে তার উত্তর দিতে হবে? আমি তো উত্তর দিতে পারি, আমি তো ক্ষতিগ্রস্ত হয়েছি। ওকে, মাদ্রাসা তোর কি অবদান? আমার তো অবদান আছে, আমার লড়াই আছে। স্যার মাদ্রাসার পক্ষে যে কথা বলছিলাম, আপনার কি ধারণা মাদ্রাসা রাখা উচিত কি রাখা উচিত না? কিন্তু নিজে রক্তাক্ত হয়েছেন মাদ্রাসা। মাদ্রাসা রাখা উচিত, একটু প্রশ্ন হলো স্কুল রাখা উচিত কি স্কুল রাখা উচিত? মাদ্রাসা মানে স্কুল, মাদ্রাসার নাম তুলে দাও। যে একটা সময় বলেছিলেন তো যে মাদ্রাসায় অ্যান্টি সোশ্যাল কাজকর্ম হয়। বুঝতে পারছি না আমি, মাদ্রাসা মানে স্কুল, স্কুলটাকে পরিষ্কার রাখতে হবে। আমরা তো স্কুল জানা আছে যেখানে সকালবেলা মদ খায়, এই গ্রাউন্ড ফ্লোরে মদ খায়, এবং স্কুল জানা আছে। বাগবাজারের স্কুল জানা আছে যেখানে গ্রাউন্ড ফ্লোরে জনগণ মদ খেত আগে, আমি কি আটকেছি? স্কুল তো মদ খেতে কেন তাহলে? এগুলো কাজের কথা না। মাদ্রাসা মানে হচ্ছে স্কুল, সেটাকে আধুনিক করতে হবে, আধুনিক সিলেবাস থাকতে হবে। নাম পরিবর্তন করে দিলে এসে যাবে কিছু। আমার নাম মাসুম আক্তার না পৌলবী, কিছু এসে যায় না, আমার কাজই তার পরিচয়, নামে কি এসে যায়? সেটা মাদ্রাসা মানে বিদ্যালয়। এই তো আধুনিক করতে হবে, উন্নত মার্গের করতে হবে। যদি অন্যায় কোনো সিলেবাস থেকে অন্যায় শিক্ষা হয়, বের করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। এটি প্রশ্ন। ধন্যবাদ। রাজ্যের সব মসজিদ থেকে খোলা হচ্ছে মাইক, একদম কার্যকর হলো সরকার নির্দেশ। সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি বলছেন, ভগবতী প্রসাদ ব্যানার্জি হাইকোর্টে কেস হয়েছিল, আমিও সে কেসে ছিলাম। এটা 1 এপ্রিল 1996। উনি ডেসিবেল বেঁধে দিয়েছেন, মাইক নামাতে বলেননি। কে পুলিশ? কে অধিকার দিয়েছে? কে আপনাকে? মন্দিরের লোকেদের ডাকুন দেখি, থাপ্পড় মেরে গালটা লাল করে দেবে। মসজিদের ইমামদের ডেকে ডেকে থ্রেট করছেন, আপনাদের বিরুদ্ধে কেস হবে, হাইকোর্টে দাঁড় করাবো আপনাদেরকে। 30/8/2002 সুপ্রিম কোর্ট বলেছে এভরি রিলিজিয়নকে আজাদি দিয়েছে যে মাইক উইদিন ডেসিবেল তারা ব্যবহার করতে পারে। আপনারা সুপ্রিম কোর্টও মানেন না, হাইকোর্টও মানেন না, কি মানেন আপনারা? সরকারের প্রতি কিচ্ছু মানবে না। সিদ্দিকুল্লাহকে গ্রেপ্তার করেনি কেন? কারণটা কি? ঘুরে বেড়াচ্ছে কেন? ওনার সাথে শুভেন্দু অধিকার কি এমন ভাব আছে? গ্রেপ্তার হয়নি কেন সিদ্দিকুল্লাহ? এর আগে তো এর বয়স নিয়ে কটাক্ষ করেছিল তসলিমা নাসরিন। ও তো বলেছিল কলকাতাকে হিট করে দেবে। 65 ডেসিবেল যেখানে ব্রেক হয়েছে সেখানে কি দায়িত্ব নিবে সিদ্দিকুল্লাহ? যেখানে 65 ডেসিবেল ব্রেক হবে, মোল্লাগুলো জানে নাকি 65 ডেসিবেল কি জিনিস? খায় না মাখে। ও তো বলবে হরিনাম সংকীর্তন যেখানে হচ্ছে আওয়াজ করে সেটা বন্ধ করা হোক। সেটা শুভেন্দু অধিকারীরা করে কিনা দেখান, তাই তো? এবার বলবে যে আওয়াজ যাতে করে 65 ডেসিবেল নিচে থাকে। যেখানে মুসলিম প্রধান জায়গা, 100% মুসলিম, সেখানে যদি আওয়াজ হয় তারা হয়তো মেনে নেবে। কিন্তু যেখানে পাশে প্রতিবেশী মুসলমানরা আছে তারা মানবে কেন? আগে তারা প্রতিবাদ করেছে, এখন নতুন সরকার, রাষ্ট্রবাদী সরকার, সনাতনী সরকার, তাদের মনের সরকার, তারাই ভোট দিয়ে সরকারকে রয়েছে। তারা যদি দাবি করে না আমরা এই আওয়াজ শুনবো না, শুনবে না। এদিকে ইসলামে গিয়েছে তাদের সরকার, তো তারা সরকারকে বলছে না ওই তো কি বকি 5টাই আমরা শুনবো না, শুনবে না। আপনার কি বুক ফেটে যেত? ও তো ইসলাম নাকি? ওটা যখন ইসলাম তৈরি হলো তখন কি মাইক ছিল নাকি? নবী কি মাইকে বলতেন নাকি? বেলাল ছিলেন মুয়াজ্জিন, সে উঁচু জায়গায় গিয়ে আল্লাহু আকবার বলে বলতেন। ওটা মানে কি? ওটা মানে হচ্ছে নামাজ পড়তে এসো তোমরা। আজানে কি বলা হয়? নামাজ পড়তে এসো, সৎ কাজের জন্য এসো, আল্লাহর পথে এসো, সততার পথে এসো, ন্যায়ের পথে এসো। কি ন্যায় মোল্লাদের হচ্ছে একদম, ওইটা বলা হয় জোর করে। ওটা আসতে বললো, বলে দিল ঘড়ির টাইম অনুযায়ী যেন সবাই চলে যাওয়ার বলবো না। ঘড়ির টাইম দেখে নিই, নামাজ পড়ার টাইম জানা আছে। ভোরবেলার নামাজ মানে ওই আমাদের ফজর, ভোরবেলার নামাজ কি বলে? ফজরের নামাজ বলা হয়। তারপরে দুপুরের নামাজ জোহর, দুপুরের নামাজ, বিকেলের নামাজ আসর, সন্ধ্যেবেলার নামাজ মাগরিব, আর রাত্রের নামাজ এশা। এই 5 টাইম নামাজের জন্য সব টাইম ভালো করে বেঁধে দিতে হবে, ওই টাইমের মধ্যে আসতে হবে। তারপরে আমরা জামাত শুরু করে দেবো। ওই ডাকার জন্য আজান, আজান ইসলামের অনিবার্য বিষয় না, ওটা টাকা। তো গোটা আরব দেশে ওই নবীর যুগ ধরে মাইক ছিল না, বক্সও ছিল না, তাহলে ইসলাম হয়নি? মানে এখন বিরাট ইসলাম চলছে নাকি? তখন ইসলাম ছিল না।
মানে নবীর জমানে ইসলাম ছিল না, এখন বড় ইসলাম। সিদ্দিকুল্লাহ বিরাট ইসলাম, নবী কম ইসলাম, ছোট ইসলাম। আর কি হচ্ছে সব? বলুক, কোনো আওয়াজ যদি আমাদের বন্ধ হয়, সর্বত্র বন্ধ। এই কথাগুলো বলছেন। ও, ও চাঁদা তোলার জন্য। মুসলমানদের নেতা হলো চাঁদা দেবে, জানাতে এমনি চাঁদা দেবে। সাম্প্রদায়িক দাঙ্গা হলে কাদের লাভ? এই পুরোহিতদের লাভ আর ইমামদের মৌলানাদের লাভ। তারা নেতৃত্বে দেবে, মাঝে মাঝে আকিকানা কাঁদবে আর পয়সা সংগ্রহ করবে। মর 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 মর, দাঙ্গা হোক দাঙ্গা হোক। আর পলিটিক্যাল লোকদের লাভ, যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের লাভ। বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু বলছেন এই মসজিদ থেকে মাইক খোলা প্রসঙ্গে পুলিশ যা করেছে সেটা সম্পূর্ণ অসাংবিধানিক। অবিলম্বে এই ধরনের অসভ্য আচরণ বন্ধ না করলে পুলিশকে বিপদে পড়তে হবে। নেতা মন্ত্রীরা কেউই আইনের ঊর্ধ্বে নন, জেনে রাখুন। আইনের আঘাত দেরিতে হলেও খুবই বেদনাদায়ক। বিকাশ রঞ্জন বাবুকে বলছি, আপনি পুলিশগুলোকে ধরে জেলে ঢুকিয়ে দেন, আমি অপেক্ষা আছি। যে পুলিশরা অন্যায় করে বেআইনি ভাবে ওই মসজিদ থেকে মাইক নামাচ্ছে বলে মনে হচ্ছে, আপনি তো বুঝে গেছেন, আপনি তো ভালো লয়ার, তো ওদেরকে জেলে ঢোকার বন্দোবস্ত করুন, তারপর আমার সাথে কথা বলতে আসবে। তারপর বুমনি তুমি আমার সাথে কথা বলতে আসবে, জেলে ঢুকিয়ে দিন। ওর বাইরে গেছেন কেন? ওর বাইরে ঘুরছে কেন পুলিশগুলো? পুলিশগুলো বাইরে ঘুরছে কেন অন্যায় করে? তাদেরকে ধরুন আর জেলেতে ভরুন। ধন্যবাদ। প্রায় 2 বছর পর প্রথমবার প্রকাশ্যে সাংবাদিকদের মুখোমুখি হলেন শেখ হাসিনা। জানিয়েছেন তিনি অবশ্যই বাংলাদেশে ফিরবেন এবং সেই জন্য প্রয়োজন হলে যে কোনো মূল্য দিতে তিনি প্রস্তুত বলেও দাবি করেছেন তিনি। তার কথায় দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হতে পারে, এমনকি মৃত্যুর মুখেও পড়তে হতে পারে। তবুও তিনি সিদ্ধান্ত বদলাবেন না। ডিসেম্বরে ভয়ঙ্কর ঘটনা মানে হতে চলেছে বাংলাদেশে। ভারত কিভাবে হাসিনাকে বাঁচাতে পারে কূটনৈতিকভাবে? কি বাঁচাবে? যাবে, মরে যাবে। ইসলামের কান্ডিতে মরবে না, প্রাক্তনী হলেই মেরে দেবে। পাকিস্তানের যতগুলো প্রাক্তন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট আছে, প্রধানমন্ত্রী সব তো মরে গেছে। এই ইমরান একটু মরে যাবে কদিন পরে, ওকে মেরে দেবে। প্রধানমন্ত্রী হলে মরবে না? কি কথাবার্তা রে ভাই! এর আগে তো ওর বাবা মারা গিয়েছিল, আরো অনেকে মারা গেছে, তাই তো? তো প্রধানমন্ত্রী হচ্ছে কেন? মরবে না? ও তো মরার জন্যই তো প্রধানমন্ত্রী হয়েছে। মুসলমান সমাজের ক্যারেক্টার হয়ে গেছে পাকিস্তানের আর ভারতের। যে সর্বোচ্চ জায়গায় পাবে তার এমনি অপঘাতে মৃত্যু হবে। এখন তার কাছে তার অপঘাতে মৃত্যু হবে কিছুদিন পরে। এই ইউনুসকে অপঘাতে বেড়ে দেবে। ওর নাহলে ওর গায়ের উপর, মাথার উপর পেশাব করবে। ও তো, ওর লোকজন তো এই বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তির উপর প্রস্রাব করেছিল। আর যারা ওই হাসিনার অন্তর্বাস নিয়ে পালিয়ে গিয়েছিল, তারা সব তৈরি আছে। অন্তর্বাসগুলো ফিরিয়ে দেবে তো? হাসিনার অন্তর্বাসগুলো যে নিয়ে গেল, সে ফিরিয়ে দেবে তো নাকি তারা ব্যবহার করছে? নির্লজ্জ জনজাতি, একটা নির্লজ্জ জনজাতি। মানে কি বাঁচাবে যাই না, যাবে, মেরে দেবে। মেরে দিলে পলিটিক্স কি আর হবে? এর জন্য ক্ষমা প্রার্থী। মোদির, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিডিও সাময়িকভাবে সরানোয় ভুল স্বীকার মেটার। মেটাকে কি তাহলে মাথা নোয়াতে হলো? কার? মেটা, এই যে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ যে অর্গানাইজেশনের মানে মধ্যে চলে, তার নাম তো মেটা, এবং সেই মেটার অন্তর্ভুক্ত ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ভিডিও। সেই মেটা সিদ্ধান্ত নিয়েছিল মোদীজির ভিডিও ক্ষণিকের জন্য সরিয়ে নিতে, পরবর্তীকালে আবার সেই ভিডিও রিট্রাইভ করা। ক্লজ তারা দেখিয়েছিল, পরবর্তীকালে আবার ভিডিওটি রিট্রাইভ করে। কার্যত কি বলা চলে মেটা মাথা নোয়াল। হ্যাঁ, সবই তো না। প্রধানমন্ত্রীকে যে মাথা কার উঁচু দেখো, তোমার মাথা নুইয়ে দেবে একদম। প্রধানমন্ত্রী বিরাট বড় বট গাছ, ছোট ছোট গাছগুলো আর কলকে পায় নাকি? পায় না। বলো। এই মুহূর্তের সব থেকে বড় প্রশ্ন, যে প্রশ্নটা আপনার কাছে না করলেই নয়, কলকাতা হাইকোর্টে মাদ্রাসা মামলায় জোর থাপ্পড় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। বন্দে মাতারাম বাধ্যতামূলক করার নির্দেশ স্থগিতাদেশ দিতে নারাজ আদালত। রাজ্যের মাদ্রাসাগুলিতে বন্দে মাতারাম গাওয়া বাধ্যতামূলক করার বিরুদ্ধে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কোন অন্তর্বর্তী স্থগিতাদেশ আদায় করতে ব্যর্থ হলেন। হাইকোর্টের কড়া প্রশ্ন। তিনি যখন দাবি করেন জোর করে বন্দে মাতারাম গাওয়ালে ধর্মনিরপেক্ষতা এবং সম্প্রীতি নষ্ট হবে, তখন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি পাল্টা প্রশ্ন তোলেন, হাজার হাজার খ্রিস্টান স্কুলে প্রার্থনার সময় এটা গাওয়া হয়, এতে কি আকাশ ভেঙে পড়বে? বলি, ধরো আমার ইচ্ছা নেই গাওয়ার, ভালো করে শোনো। আল্লাহ বলেছে একদম গাইবি না, আল্লাহ বলে দিয়েছে। আল্লাহর সাথে তো রোজ হটলাইনে কথা হয়, ওই বিখ্যাত লোকদের হটলাইনে, হ্যালো আল্লাহ বাবু কেমন আছেন, এইভাবে কথা হয়। ইয়ার কি হচ্ছে? তো যদি কাউকে জোর করে খেতে বাধ্য করা হয়, আল্লাহ রেগে যাবে? ধরো কাউকে জোর করে শুয়োরের মাংস খাইয়ে দিল, ধর্ম চলে যাবে? যারা রোজা রাখে ভুল করে যদি জলও খেয়ে নেয়, তার রোজা ভাঙবে না, জানো তো? এটা আল্লাহ তো দেখতে পাচ্ছে। যদি মনে হয় বন্দে মাতরম গাইবো না, তারপরে শুভেন্দু অধিকারী বললো যে গাইতে হবে, হলো। আমি নিশ্চিত করে বলছি, গাইলে যদি মনে হয় দেবদেবীর কথা বলা হয়েছে, আল্লাহ রাগ করবে না। কারণ আল্লাহ তো দেখতে পাচ্ছে যে ইচ্ছা ছিল না লোকটির, সে বাধ্য হয়েছে। দুটো ব্যাপার, এক হচ্ছে বাধ্য হয়ে বলা বা বাধ্য হয়ে করা, দুই হচ্ছে হৃদয় থেকে করা। তো বন্দে মাতরমকে হৃদয় থেকে করতে কার আপত্তি? কোথায় কোথায় আপত্তি? দুটো জিনিস বুঝতে হবে কিন্তু, বাধ্য হয়ে গাওয়া আর হৃদয় থেকে গাওয়া দুটো কিন্তু এক নয়। জোর করে বলে আই লাভ ইউ, বল বল বল, বেড়ে বেড়ে পিছনে একটা চুরি নিয়ে আছে, বল আই লাভ ইউ বল,
সে বেচারি বাধ্য হয়ে আই লাভ ইউ বললো। ওটা ভালো না স্বতঃস্ফূর্ত আই লাভ ইউ বললো, কোনটা ভালো? না না, ভালো করে বোঝো। ফলে এটা রাষ্ট্রীয় গান, রাষ্ট্রীয় সঙ্গীত, রাষ্ট্রীয় গান, এটা ফান্ডামেন্টাল ডিউটি, তাকে সম্মান করা, তাই তো? সেখানে কি লেখা আছে তোমার যদি ধর্মবোধে লাগে, তুমি সেটাকে অন্যভাবে ব্যাখ্যা করো, তুমি তাকে দেশকে ভালোবাসা কত পাবো? তুমি দেবী বলতে দেশ ভাবো, ভারত মা ভাবো। মা ভাবলে ক্ষতি কি? মা ভাবলে ক্ষতি হবে কোথা কোরআন লেখা আছে? আমি আল্লাহর সাথে শরিক করছি না তো, আমি মা ভেবেছি। মাকে তো ভক্তি করতে বলেছে, নিজের মাও যেমন দেশ মাও তেমন, তাই তো? ফলে এটা ভণ্ডামি। এইগুলো নিয়ে যত বাড়াবাড়ি করবে কমিটির ধ্বংস হবে। অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা নেই, সেটারই চিন্তা নেই। ওই বন্দে মাতরম গাইবো কি গাইবো না, এর জন্য জান দিয়ে দেবে একটা জাতির। হচ্ছে এরকম বারবার এরকম একটা দেশাত্মবোধক গান, এই যে রাষ্ট্র মানে রাষ্ট্র সম্প্রতির পেছনে তিনি এরকম পড়েছেন কেন? এতে দিন লয় তিনি সব করবেন। তাকে কি 65 দিলে কেস লড়তে বলে, সে কেস লড়বে, তোর কি অসুবিধা? সে তো লয়ার। তুই তো অনেক অন্যায় করে শুনেছি, তুমি যাও টাকা পয়সা দাও, তোর কেস লড়ে দেবে। সে তো অ্যাডভোকেট, তার কাজই ওটা। ধন্যবাদ। স্যার, বই বিক্রির টাকা গেল কোথায়? রয়্যালটি না পেয়ে খুব মমতা বন্দ্যোপাধ্যায়। এইটা কিন্তু চিন্তার। শুভেন্দু নিয়ে পালিয়ে গেছে, রয়্যালটি টাকা মনে হচ্ছে শুভেন্দু দিকে নিয়ে পালিয়ে গেছে। সেই জন্য তো ভাবছি এই চারিদিকে এত সমস্যা হচ্ছে কেন? দিদি তো প্রচুর টাকা, কত কোটি টাকা তো পেয়েছে নাকি, সব শুভেন্দু নিয়ে পালিয়ে গেছে। শুভেন্দু দিদি জনগণকে নিয়ে নিল, দিদির ভোটারকে নিয়ে নিল, দিদির আবেগকে নিয়ে নিল, দিদির সাংসদদের নিয়ে নিল, দিদির বিধায়কদের নিয়ে নিল, দিদির বই বেচা রয়্যালটির টাকাটাও নিয়ে নিল। হায় রে, চায় রে, চলি বাই। শেষ প্রশ্ন একটা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে নাকি ঝাড়ু নিয়ে চলে গেছে, চলে যাওয়া হয়েছে, এই নিয়ে অভিযোগ করছেন তিনি পুরসভার লোকজন। ওনার কি মাথাটা পুরো গেছে? এবং রাজনীতি করবেন আর ডিমকে ভয় পাবেন, স্বাধীনতা সংগ্রামীরা বুকে গুলি খেয়েছেন। শীর্ষ আদালতে বিচারপতির কটাক্ষ তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রকে। একই সঙ্গে খারিজ হলো মহুয়া মৈত্রের মামলা। মহুয়া মৈত্র ডিম নিয়ে মামলা করেছেন, তাকে এরকম কটাক্ষ শুনতে হলো। এবং মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে বলছেন তার বাড়ি থেকে নাকি ঝাড়ু নিয়ে চলে গেছে পৌরসভার লোকজন। কি চলছে? না, এটা এটা অন্যায় হয়েছে। দিদি কিন্তু কালীঘাটটা পরিষ্কার দিদি রেখেছিল ঝাড়ু দিয়ে। আগামীতে কালী মন্দিরের পাশটা ঝাড়ু দেওয়ার দায়িত্ব দিদিকে আমরা দেবো। সুন্দর ঝাড়ু দেয়, কিন্তু ঝাড়ুটা নিজেও ঠিক হচ্ছে। আমার কাছে খবরে তুমি নাকি ঝাড়ু নিয়ে পালিয়ে গেছো, বলবি তোমার ক্যাম্পের কলিগ ছুটিয়ে দেবো কিন্তু একদম। তুমি দিদি ঝাড়ু নিয়ে পালিয়ে গেছো, দিয়ে আসো, দিদিকে দিয়ে আসো, দিদি ঝাড়ু দেবে। কালীঘাট মন্দিরের সামনে দিদি ঝাড়ুটা সবচেয়ে সেরা ঝাড়ু। দিদি কত সুন্দর কবিতার সময় ঝাড়ু দিয়ে দেখিয়ে দিয়েছে, কেউ ঝাড়ু দিতে পারে দিদি মতো? একদম করবে না। মৌমি তো খুব দেখতে ভালো, খুব সুন্দর দেখতে। দ্বারস্থ হয়েছিলেন, বলেছিলেন সবাইকে হাইকোর্টে ড্র্যাগ করে নিয়ে যাবেন ডিম ছুড়লেই। তো তখন প্রধান বিচারপতি তো কথা করলো যে রাজনীতি করবেন, স্বাধীনতা সংগ্রামীরা তো বুকে গুলি খেয়েছেন, আপনি ডিম থেরাপিতে ভয় পাচ্ছেন কি? পাথর পছন্দ করে। पत्थरबाजी होता तो दो चट्टो मारता तो मर जाता, हो जाता। डिम में कोई मरता नहीं। दूधेल गाई चाहिए, जिहादी चाहिए, वो पत्थरबाजी अच्छा करता है, পাথরবাজি করতে হবে। ডিমেতে কিছু এসে যায় না, লাগেনি, যেই মারছে না বলছে লাগেনি, এরকম করছে। পাথর মারলে ঠিক লাগবে। ধন্যবাদ।